এটা হচ্ছে আমাদের লাস্ট কবিতা। টোটাল 4টে কবিতা আমরা করব, তার মধ্যে লাস্ট কবিতা হচ্ছে এটা অন কিলিং এ ট্রি। অন কিলিং এ ট্রি কবিতা থেকে ন্যাচারালি ব্রড কোশ্চেন আমরা অ্যাটেন্ড করতে যাব না। আমরা অন কিলিং এ ট্রি থেকে ন্যাচারালি শর্ট কোশ্চেন এসে কিউ অ্যাটেন্ড করব। এটা আমাদের লাস্ট পোয়েম। ওকে, চলো। যদি আমরা কবিতাটার কথা বলি তাহলে এই কবিতাটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা আইরনিক্যাল কবিতা। আইরনিক্যাল পোয়েম। আইরনিক্যাল পোয়েম মানে কি, আমরা এর আগে একটা আইরনিক্যাল পোয়েম পেয়েছি, যেটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এর আগে আমরা একটা পেয়েছি, সেটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি একটা আইরনিক্যাল পোয়েম ইন দ্য সেন্স, এখানে স্লিপ যে কথাটা ব্যবহার করা হয়েছে, এই স্লিপটা অন্য সেন্সে। ঠিক তেমনি আমাদের যে কবিতা গিভ প্যাটেলের অন কিলিং এ ট্রি, এটাও একটা আইরনিক্যাল কবিতা। বাট এখানে দেখো একটা ওয়ার্ড আছে যেটা খুব ইন্টারেস্টিং ওয়ার্ড, যার নাম হচ্ছে কিলিং। ওকে, একটা ইন্টারেস্টিং ওয়ার্ড আছে যার নাম হচ্ছে কিলিং। কেন কিলিং? দেখো, আমরা কিলিং শব্দটা ব্যবহার করি কোন সেন্সে? আমরা কিলিং শব্দটা ব্যবহার করি লাইফ সেন্সে। অর্থাৎ যখন কোনো কিছুতে লাইফ থাকে, জীবন থাকে, তখন সেই সেন্সে আমরা কিলিং কথাটা ব্যবহার করি। তাই এখানে কিলিং কথাটা ব্যবহার হচ্ছে অনেকটা লাইফ সেন্সেই, অর্থাৎ জীবন। দেখো, এছাড়া এই কবিতাটায় একটা গাছ অর্থাৎ একটা ট্রি কে কিভাবে হত্যা করা হয় এবং এই হত্যা করার প্রসেসটা খুব সাবলীলভাবে এখানে কবি ব্যক্ত করেছেন, খুব ইজি ভাষায় ব্যক্ত করেছেন। এবং একটা কবিতাকে হত্যা করার পরও কবিতাটা কিভাবে অটোমেটিক্যালি নিজেকে আবার নিজেকে আবার সারিয়ে তোলে, এটাও কবি আমাদের কবিতায় বর্ণনা করেছেন। এবার কবিতাটার আগে আমরা ব্যাকগ্রাউন্ডে যাই। অন কিলিং এ ট্রি কবিতাটা দুটো বেসে রচিত। দুটো বেস কি কি? ফার্স্ট বেস হচ্ছে কবিতাটা আমাদের ফ্রি ভার্সের কবিতা। ফ্রি ভার্স কবিতা বলতে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ এই কবিতায় আমরা আগের কবিতার মতো কোনো সুর বা কোনো কি বলতে পারো, ছন্দ পাবো না, কোনো রাইম পাবো না। এখানে কবিতার প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মধ্যে তেমন কোনো মিল আমরা পাবো না। ফলে কি হয়, এই কবিতাটাকে আমরা ইন দ্য সেন্স বলতে পারি একটা ফ্রি ভার্স কবিতা। যেমন তোমরা যদি এখানে দেখো, ট্রি, নাইফ, আর্ট, ফিডিং, এগুলোর মধ্যে কোনো সেভাবে মিল নেই। এগুলোর মধ্যে সম্ভবত লাইনের শেষে কোনো রাইম নেই, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, এই কবিতা দেখো ফুল স্টপ বাক্যের মিডিলে আছে, কোথাও বাক্যের শেষে আছে। সুতরাং এই কবিতাতে আমরা দেখবো যে কোন লাইনের সিকোয়েন্স মেনটেনেন্স করা হয়নি আগের কবিতার মতো। সেই সমস্ত কারণের উপর ভিত্তি করে এটাকে আমরা বলি ফ্রি ভার্স কবিতা। এবং স্টাইল অনেকটা ব্ল্যাঙ্ক ভার্স প্রকৃতির। এখানে কবিতাটা অনেকটা প্রোজ ফরম্যাটে লেখা হয়েছে, মানে গদ্যর মতো ছন্দ রেখে, গদ্যতে ছন্দ হয় না, গদ্যর মতো করে কবিতাটা লেখা হয়েছে। যাক, এই কবিতার কবি গিভ প্যাটেলের সম্পর্কে, উনি একজন ইনডাইরেক্টলি ফিজিশিয়ান ছিলেন, তার সম্পর্কে বলার তেমন কিছু নেই। আমরা কবিতাটা সম্পর্কে আগে নর্মালি জেনে নিই। এখানে কবির সম্পর্কে তেমন বলার কিছু নেই। দেখো,
প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি। ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি মানে কি একটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। তা মাচ টাইম বলতে কথার অর্থ হচ্ছে কি অনেক সময়, অনেক সময়। ওকে, একটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ। জ্যাব অফ নাইফ, জ্যাব মানে হচ্ছে আঘাত, নাইফ মানে ছুরি, অর্থাৎ একটা ছুরির আঘাত দিয়ে নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, এটি করতে পারবে না। ইট বলতে কিসের কথা বোঝানো হচ্ছে, প্রশ্নটা অনেকবার আসে। ইট বলতে বোঝানো হচ্ছে কিল এ ট্রি, মানে গাছটাকে হত্যা করার কথা বোঝানো হচ্ছে। অর্থাৎ একটা ছোট্ট ছুরি দিয়ে যদি একটা গাছকে আঘাত করা হয়, গাছটাকে কখনো মারা সম্ভব হয় না। ক্লিয়ার? একটা ছুরি দিয়ে যদি একটা গাছকে আঘাত করা হয়, সেটা কিছুতেই গাছটাকে মারা সম্ভবপর হয় না। ইট হ্যাজ গ্রোন, ইট বলতে দ্য ট্রি, গাছটির কথাই বোঝানো হয়েছে। দ্য ট্রি হ্যাজ গ্রোন, গ্রোন মানে হচ্ছে বড় হয়ে ওঠা। ওকে, গ্রোন মানে হচ্ছে বড় হয়ে ওঠা, অর্থাৎ গাছটি বড় হয়ে ওঠে স্লোলি মানে খুব ধীরে ধীরে। কনজিউমিং দি আর্থ, কনজিউমিং মানে হচ্ছে শোষণ করা। ওকে, কনজিউমিং মানে শোষণ করা বা আঁকড়ে ধরে রাখা অনেকটা। কনজিউমিং মানে আঁকড়ে ধরে রাখাই কথাটাই বেস্ট হবে। অ্যাবজর্বিং শোষণ করে পরে আমরা পাবো যে কনজিউমিং দি আর্থ, পৃথিবীকে আঁকড়ে ধরে, অর্থাৎ একটা গাছ, একটা পৃথিবী, অর্থাৎ আমাদের মাটি যেটাকে আমরা বলি আর্থ, সেই পৃথিবীকে আঁকড়ে ধরে ধীরে ধীরে বড় হয় এবং কি হয় রাইজিং আউট অফ ইট। রাইজিং আউট মানে বেরিয়ে আসা। রাইজিং আউট মানে হচ্ছে বেরিয়ে আসা, অর্থাৎ মাটির থেকে ধীরে ধীরে একটা গাছ বেরিয়ে আসে। আমরা দেখি কি প্রথমে বীজ হয়, বীজ থেকে একটা ছোট্ট চারা বের হয়, চারা থেকে একটা মিডিয়াম সাইজের গাছ। সেখানে কি হবে একটা গাছ মাটির ভেতর থেকে কি করে রাইজিং আউট অফ ইট। ইট বলতে এখানে ইট বলতে আর্থের কথা বোঝানো হচ্ছে, পৃথিবীর কথা বলা হচ্ছে। তখন গাছটা কি করে পৃথিবী থেকে বেরিয়ে আসে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ফিডিং আপন ইটস ক্রাস্ট মানে ফিডিং মানে হচ্ছে খাওয়া। ওকে, ফিডিং মানে হচ্ছে খাওয়া বা খাওয়ানো। দেখো এটা এটা ফিডিং। ইট মানে হচ্ছে নিজে খাওয়া। হ্যাঁ, ইট মানে হচ্ছে নিজে খাওয়া। আর যখন আমরা বলছি ফিড, তখন হচ্ছে অন্যকে খাওয়ানো। ফিড মানে হচ্ছে অন্যকে খাওয়ানো। তার মানে কি ফিডিং আপন ইটস ক্রাস্ট, অর্থাৎ ক্রাস্ট মানে হচ্ছে শক্ত আবরণ। এখানে অনেক আননোন ওয়ার্ড পাবে। ক্রাস্ট মানে হচ্ছে শক্ত আবরণ। ওকে, যদি কারোর অসুবিধা হয় নিচে দেখবে লাইভ চ্যাট আছে, একদম নিচে ওই লাইভ চ্যাটে গিয়ে সেটা লিখবে। ফিডিং আপন ইটস ক্রাস্ট মানে যে শক্ত আবরণ থাকে মাটির, সেই শক্ত আবরণ থেকে সে কি করে নিজের খাবার সংগ্রহ করে। ওকে, ক্রাস্ট মানে শক্ত আবরণ। শক্ত আবরণ পৃথিবীর কোনটা আমরা জানি, পৃথিবীর শক্ত আবরণ হচ্ছে মাটি। সেই মাটি থেকে কি করে গাছ খাবার সংগ্রহ করে। অ্যাবজর্বিং, গাছ শোষণ করে। অ্যাবজর্ব মানে শোষণ করা, শোষণ করে ইয়ার্স অফ, অর্থাৎ বছরের পর বছর ধরে সানলাইট, সূর্যের আলো, এয়ার বাতাস অ্যান্ড ওয়াটার, অর্থাৎ বছরের পর বছর ধরে গাছ কি শোষণ করে সূর্যের আলো, বাতাস এবং জল। অর্থাৎ প্রশ্ন অনেক সময় এখান থেকে শর্ট কোশ্চেন তোলে যে গাছ কি কি শোষণ করে। অ্যাকচুয়ালি গাছ শোষণ করে কি বছরের পর বছর ধরে সানলাইট, সূর্যের আলো, এয়ার বাতাস অ্যান্ড ওয়াটার জল, অ্যান্ড এবং আউট অফ ইটস লেপোরাসাইট। লেপোরাসাইট মানে হচ্ছে কুষ্ঠ রোগীর মতো যে ত্বক, সেই ত্বক থেকে আউট অফ ইটস লেপোরাসাইট, লেপোরাস অর্থাৎ কুষ্ঠ রোগীর যে শরীর থাকে সেই রকম, এবং সেই কুষ্ঠ রোগীর মতো ত্বক থেকে স্প্রাউটিং লিভস জন্ম নেয়। কি স্প্রাউটিং মানে বেরিয়ে আসা, গাছের পাতাগুলো বেরিয়ে আসে কি লিভস পাতা। দেখো লেপোরাসাইট একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। লেপোরাস অর্থাৎ কুষ্ঠ রোগীরা, আমরা দেখি গায়ে কি থাকে দাগ থাকে। হ্যাঁ, দাগ থাকে, ছোট ছোট শিরা শিরার উপর দিয়ে দাগ থাকে। এখানে বলা হচ্ছে কি যে লেপোরাসাইট কথাটার মধ্য দিয়ে যে অ্যাকচুয়ালি গাছের যে ছাল থাকে, বার্ক থাকে, এই গাছের ছালটারও গায়ে অনেক ডোরা কাটা দাগ থাকে।
এবং গাছের ছালটাকে তুলনা করা হয়েছে কার সাথে? গাছের ছালটাকে তুলনা করা হয়েছে কুষ্ঠরোগীর মতো ত্বকের সাথে। সে কারণে কবি বলছেন কি, যে লেপোরাসাইট, আউট অফ ইটস লেপোরাসাইট, এই কুষ্ঠরোগীর মতো ত্বক থেকে জন্ম নেয় কি, দ্যাট মিনস এই বার্ক, অর্থাৎ গাছের ছালের, বার্ক মানে হচ্ছে ছাল, অর্থাৎ ওই গাছের ছালের থেকে জন্ম নেয় কি, স্প্রাউটিং লিভস, ছোট ছোট পাতা। ওকে, গাছের ছাল থেকে বেরিয়ে আসে কি, ছোট ছোট পাতা। দ্যাট মিনস প্রথমত একটা গাছকে কখনোই একটা ছুরির আঘাতে তো হত্যা করা যাবে না, কারণ একটা গাছ দীর্ঘদিন ধরে মাটি থেকে খাদ্যরস সংগ্রহ করে এবং বাতাস থেকে, বাতাস, সূর্যের আলো এবং জল সংগ্রহ করে বড় হয়, এবং একটু বড় যখন হয় তার কুষ্ঠরোগীর মতো ত্বক, দ্যাট মিনস গাছের ছাল থেকে জন্ম নেয় কি, পাতা। স্প্রাউটিং লিভস মানে হচ্ছে পাতা, গাছের ছাল থেকে কি জন্ম নেয়, পাতা জন্ম নেয়। আচ্ছা, তোমরা আগে বলো এই পর্যন্ত কারো সমস্যা আছে নাকি? এই পর্যন্ত কারো সমস্যা থাকলে নিচে লাইভ চ্যাট, ওখানে দেখো একটা অপশন আছে, সেখানে আমাকে বলো। নিচে একদম দেখো, নিচে লাইভ চ্যাটের জায়গা আছে, আমার বলো। ফিডিং এর মানে দেখো, ফার্স্ট ফুল লাইন, ওকে সৌরভ আসছি। আগে প্রথম বলে দিই ফিডিং মানে কি। আচ্ছা, ফিডিং মানে অ্যাকচুয়ালি, ফিডিং মানে হচ্ছে খাওয়ানো। ওকে, অ্যাকচুয়ালি ফিডিং মানে হচ্ছে খাওয়ানো। মানে এটার উত্তর হচ্ছে এই, মাটির যে ওপরের শক্ত আবরণ, দ্যাট মিনস আমাদের একটা গাছ কি করে, ট্রি কি করে, মাটি থেকে খনিজ লবণ নেয়। হ্যাঁ, খনিজ লবণ এবং গাছ, আমরা জানি না জল লাগে গাছে, গাছের যে জল লাগে, হ্যাঁ প্রীতম বোঝাচ্ছি, গাছের যে জল লাগে সে জলটা কি করে, মাটি একদম তার নিচ থেকে সেই খনিজ লবণ, রস ইত্যাদি সেগুলো নেয়। শবনম, লেপোরাসাইট বলছি। সুতরাং কি, একটা গাছ ধীরে ধীরে কি করে, ওই যে গাছের যে আর্থ, দ্যাট মিনস মাটি কি করে, গাছকে খাবার দেয়। ওকে, মাটি কি করে, গাছকে খাবার দেয়, কি দেয়, নিউট্রিয়েন্টস, পুষ্টি। হ্যাঁ, আমরা জানি কি পুষ্টি যে ব্যাপারটা, একটা গাছ শুধুমাত্র কিন্তু সানলাইট, সূর্যের আলো, এয়ার, বাতাস এবং এই যে জল, এই জলটা বাতাস কোথা থেকে নেয়, এই জলটা বাতাস নেয় ক্রাস্ট, অর্থাৎ মাটি থেকে। আচ্ছা, ফিডিং মানে হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম, ইট মানে হচ্ছে নিজে খাওয়া, আর ফিড মানে হচ্ছে অন্যকে খাওয়ানো। হ্যাঁ, ফিড মানে হচ্ছে অন্যকে খাওয়ানো। যখন আমি, মা যেমন শিশুকে খাওয়াচ্ছে, তখন আমরা কখনো আমরা বলতে পারবো না মাদার ইটস দ্য চাইল্ড, আমরা বলতে হবে মাদার ফেড দ্য চাইল্ড। ওকে, অন্যকে খাওয়ানোকে বলা হচ্ছে ফিড, খাওয়ানো, ফিডিং মানে হচ্ছে। ফার্স্ট ফোর লাইন দেখো সৌরভ, যে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, মাচ টাইম মানে হচ্ছে অনেক সময়, অর্থাৎ একটা গাছকে হত্যা করতে অনেক সময়ের প্রয়োজন। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ, জ্যাব মানে এক টুকরো আঘাত। হ্যাঁ, একটা নাইফ মানে হচ্ছে ছুরি, একটা ছুরির এক টুকরো আঘাত উইল ডু ইট, ডু ইট মানে ইট বলতে সেই গাছের হত্যার কথা বলা হচ্ছে, গাছটার হত্যা করার কথা বলছে। একটা ছুরির ছোট্ট আঘাত এটাকে করতে পারে না, মানে একটা ছুরির ছোট্ট আঘাত গাছটিকে হত্যা করতে পারে না। ইট হ্যাজ গ্রোন, কারণ একটা গাছ বেড়ে ওঠে, গ্রোন মানে হচ্ছে গ্রোথ, গ্রো, GROW, গ্রো হচ্ছে V1 মানে প্রেজেন্ট ফর্ম, গ্রো হচ্ছে V1, V2 হচ্ছে গ্রু, GREW পাস্ট, আর V3 হচ্ছে গ্রোন মানে বেড়ে ওঠা, এটা হচ্ছে V3। মানে একটা গাছ বেড়ে ওঠে
কিভাবে একটা গাছ বেড়ে ওঠে, স্লোলি কনজিউমিং দি আর্থ। স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, খুব ধীরে ধীরে একটা গাছ বেড়ে ওঠে, কনজিউমিং দি আর্থ, পৃথিবীকে পৃথিবীকে আঁকড়ে ধরে একটা গাছ বেড়ে ওঠে, এবং রাইজিং আউট অফ ইট, এবং বেড়ে উঠে কি হয়, তার থেকে উঠে আসে। ইট মানে হচ্ছে আর্থ, ইট মানে হচ্ছে আর্থ। পৃথিবী থেকে কি করে, একটা গাছ জন্ম নেয় এবং সেটা পৃথিবীর মাটির ওপর থেকে কি হয়, বেরিয়ে আসে, ফিডিং আপন ইটস ক্রাস্ট, এবং তার যে শক্ত আবরণ মানে মাটি থেকে সে তার খাবার সংগ্রহ করে। এবং কি কি মাটির উপর থেকে সে খাবার সংগ্রহ করে, ইয়ার্স অফ, বছরের পর বছর ধরে, সানলাইট, সূর্যের আলো, এয়ার, বাতাস, অ্যান্ড ওয়াটার, বছরের পর বছর ধরে সূর্যের আলো, বাতাস এবং জল সংগ্রহ করে, অ্যান্ড আউট অফ ইটস লেপোরাসাইট, এবং কুষ্ঠরোগীর মতো ত্বক থেকে, আউট অফ ইটস লেপোরাইজড আইট মানে হচ্ছে কুষ্ঠরোগীর মতো ত্বক থেকে, কুষ্ঠরোগীর মতো ত্বক এখানে কার কথা বলা হয়েছে, কুষ্ঠরোগীর মতো ত্বক বলতে এখানে বার্ক অর্থাৎ গাছের ছালের কথা বোঝানো হচ্ছে। এবং কুষ্ঠরোগীর মতো ত্বক থেকে কি জন্ম নেয়, স্প্রাউটিং লিভস, ছোট ছোট পাতা, স্প্রাউটিং মানে বেরিয়ে আসে। হ্যাঁ, লেপোরাসাইট মানে হচ্ছে অ্যাকচুয়াল যদি আমরা বাংলা করি তাহলে লেপোরাসাইট কথার অর্থ হচ্ছে কুষ্ঠরোগীর মতো ত্বক। এখানে কুষ্ঠরোগীর মতো ত্বক বলতে বলা হচ্ছে গাছের ছালটাকে, অর্থাৎ গাছের ছাল ভেদ করে বেরিয়ে আসে কি, গাছের ছোট ছোট পাতা। ওকে, আর কারো কোনো সমস্যা আছে? আর কারো কোনো অসুবিধা আছে? নো। ওকে নিবেদিতা, তাহলে আমরা নেক্সট প্যারাতে আসি। হ্যাঁ, স্ট্যান্ডার 2। ওকে শোনো, নেক্সট স্ট্যান্ডার 2 তে দেখো, স্ট্যান্ডার 2 তে দেখো এখানে কবিতার টোন, আমরা তো আগে একটা মানে গাছ কিভাবে বেড়ে ওঠে, দেখো প্রশ্ন কিন্তু এইরকম থাকবে। প্রশ্ন যদি কখনো থাকে তোমার, একটা গাছ কিভাবে বেড়ে ওঠে, তখন কিন্তু ফার্স্ট পার্টের আনসার হবে, তখন কিন্তু ফার্স্ট পার্টের আনসার হবে যে একটা গাছ কিভাবে বেড়ে ওঠে। ওকে, তখন ফার্স্ট পার্টের আনসার হবে। আমরা সেকেন্ড পার্ট, যেটা কবিতার সেকেন্ড স্ট্যান্জা আমরা বলবো, এই সেকেন্ড স্ট্যান্জাতে আমরা পড়বো যে একটা গাছকে মারার পরে গাছটা কিভাবে অ্যানহিলিট করে, মানে নিজেকে নিজেই সারিয়ে, হিল আপ, হিল আপ মানে একটা যখন নিজে নিজেই সেরে ওঠে। হ্যাঁ, মানে একটা গাছ কিভাবে সেরে ওঠে নিজে নিজেই, সেটার বর্ণনা করা আছে কি সেকেন্ড স্ট্যান্জা। এটাকে যদি আমরা ভালো ওয়ার্ড ইউজ করি সেরে ওঠার, সেটাকে আমরা বলবো অ্যানহিলিশন। হ্যাঁ, অ্যানহিলিশন, অর্থাৎ একটা গাছের আরোগ্য লাভ, অ্যানহিলিশন। ফলে কি হয়, ওকে রনিত, ফলে কি হয়, সেকেন্ড পার্টে এসে কবি টোন শিফট করেন। আগে তো একটা গাছ কিভাবে বেড়ে ওঠে এই সমস্ত বলেছেন, সেকেন্ড পার্টে এসে কবি টোন শিফট হয় এবং কবি বলছেন সো তাই হ্যাক অ্যান্ড চপ, আন্ডারলাইন করবে বইতে, হ্যাক অ্যান্ড চপ কথার অর্থ হচ্ছে কুপিয়ে কুপিয়ে কাটা। হ্যাঁ, কুপিয়ে কুপিয়ে কাটা। হ্যাঁ, কুপিয়ে কুপিয়ে কাটা মানে কি, মানে কি, একটা যারা গাছ কাটে তারা দেখবা কখনো একই জায়গায় বাড়ি দেয় না, একটা বাড়ি যদি এই রকম দেয় পরের বাড়িটা এরকম দেয়া হয়, মানে সেম জায়গায় বাড়ি দেয়া হয় না, দুটো ক্রস, একটা সোজা দেবে একটা বাঁকা দেবে, একটা উপর থেকে দিলে একটা নিচে থেকে দেবে, এরকম বিপরীতমুখী তারা ভাবে কাটে, কুড়ুলের কোপটা দেয়। এই বিপরীতমুখী কোপের একটাকে বলা হয় হ্যাক, আর একটাকে বলা হয় চপ। সে কারণে হ্যাক এবং চপ কথার অর্থ হচ্ছে কি কুপিয়ে কুপিয়ে কাটা। অর্থাৎ তাই একটা গাছকে প্রথমবার তো একটা ছুরির আঘাতে হবে না, তাহলে কি করতে হবে, কুপাতে হবে।
তাই একটা গাছকে কুপিয়ে কুপিয়ে কাটা সম্ভব না। পরের লাইনে বলছে বাট দিস অ্যালোন, কিন্তু এটি একা, অ্যালোন মানে হচ্ছে একা, দিস মানে হচ্ছে হ্যাক অ্যান্ড চপ। তাই এই কুপিয়ে কুপিয়েও, একাকী মানে একা কুপিয়ে কুপিয়ে উড নট ডু ইট, একটা গাছকে ইট মানে হচ্ছে হত্যা করা, কিল করা, অর্থাৎ একটা গাছকে কুপিয়ে কুপিয়েও কিল করা যাবে না, একটা গাছকে কুপিয়ে কুপিয়েও হত্যা করা যাবে না। মানে একটা গাছকে যদি আমরা কোপাতে থাকি তাতেও কি করব, একটা গাছকে কখনো আমরা হত্যা করতে পারবো না। নট সো মাচ পেইন, পেইন মানে যন্ত্রণা, সো মাচ মানে যথেষ্ট, তো উইল ডু ইট, ইট মানে সেই এক কুপিয়ে কুপিয়ে, হ্যাক অ্যান্ড চপ, ইট মানে হচ্ছে হ্যাক অ্যান্ড চপ। কুপিয়ে কুপিয়েও এটি ততটা যন্ত্রণা দিতে পারবে না, অর্থাৎ ইট মানে পড়লাম তো আমরা হ্যাক অ্যান্ড চপ অর্থাৎ যন্ত্রণা, আর পেইন কুপিয়ে কুপিয়ে, আর পেইন মানে যন্ত্রণা, অর্থাৎ একটা গাছকে যখন তুমি কুপিয়ে কুপিয়ে কাটতে যাবে, কবির মতে যদি গাছকে কোপাতেও থাকো তবুও তুমি ওই কোপানোর মাধ্যমে গাছকে বেশি যন্ত্রণা দিতে পারবে না। দ্য ব্লিডিং বার্ক, ব্লিডিং মানে হচ্ছে রক্তাক্ত, বার্ক মানে হচ্ছে ছাল, এই রক্তাক্ত ছাল উইল হিল আবার সেরে উঠবে, হিল মানে হচ্ছে নিজে নিজে সেরে ওঠা, হিল মানে হচ্ছে নিজে নিজে সেরে ওঠা। প্রশ্নগুলো আসবে, সব ওয়ার্ড টাইপ প্রশ্ন আসে। মানে কি, একটা গাছের যে রক্তাক্ত ছাল সে কি করবে, আবার নিজে নিজেই সেরে উঠবে। মানে যদি আমরা খুব ভালোভাবে দেখি, একটা এখানে ওয়ার্ড আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্লিডিং বার্ক। ওকে, ব্লিডিং বার্ক। এবার বলি ব্লিডিং বার্ক ব্যাপারটা কি, রক্তাক্ত ছাল ব্যাপারটা কি। একটা গাছকে যখন হত্যা করা হয়, সেই গাছকে হত্যা করলে মানে একটা গাছকে যখন তুমি কাটবে, দেখবে কিছুক্ষণ বাদে ওই গাছের থেকে হালকা একটা রস গড়িয়ে পড়ে, খুব হালকা এক ধরনের লিকুইড তরল পদার্থ গাছ থেকে বেরিয়ে আসে। যখন ওই হালকা তরল পদার্থটা গাছ থেকে বেরিয়ে আসে, তখন আমরা আমাদের ভাষায় বলি ওটা হচ্ছে অ্যাকচুয়ালি রক্ত, অর্থাৎ গাছকে কেটে ওখান থেকে রক্ত পড়ছে। দেখবে একটা গাছের গুড়ি কাটবে, গুড়ির থেকে দেখবে হালকা তরল একটা পদার্থ, লিকুইড টাইপের একটা পদার্থ ওখান থেকে বেরিয়ে আসছে, এটা আমরা আমাদের ভাষায় কি বলি, এটা আমরা আমাদের ভাষায় বলি রক্ত। সে কারণে কবি বলছেন দ্য ব্লিডিং বার্ক উইল হিল, অর্থাৎ সেই রক্তাক্ত ছাল আবার নিজে নিজেই সেরে উঠবে। কিভাবে, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড মানে হচ্ছে, এখানে গ্রাউন্ড মানে হচ্ছে মাটি, গ্রাউন্ড মানে হচ্ছে মাটি, এবং ক্লোজ টু দ্য গ্রাউন্ড মানে হচ্ছে মাটির খুব কাছ থেকেই, ক্লোজ টু দ্য গ্রাউন্ড কথার অর্থ হচ্ছে কি মাটির খুব কাছ থেকেই, উইল রাইজ উঠে আসবে, কার্লড গ্রিন টুইগস, কার্লড মানে হচ্ছে বাঁকানো, কার্লড মানে হচ্ছে বাঁকানো, গ্রিন মানে হচ্ছে সবুজ, আর টুইগ মানে হচ্ছে পল্লব, অর্থাৎ গ্রাউন্ড মানে হচ্ছে মাটি, এবং মাটির খুব কাছ থেকে যখন একটা তুমি কুপিয়ে কুপিয়ে কাটবে, সেই রক্তাক্ত শাল সেরে উঠবে। কিভাবে, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির খুব কাছ থেকে উইল রাইজ বেড়ে উঠবে বা গজিয়ে উঠবে, কার্ল বাঁকানো, গ্রিন সবুজ, পল্লব টুইক্স মানে পল্লব, পল্লব মানে কি, একটা ডালে যখন দুটো পাতা থাকে তখন সেটাকে বলা হয় পল্লব। আমরা দেখি অনেক সময় কি হয়, একটা গাছ যখন গুড়ি থেকে কেটে দেওয়া হয়, মাটির খুব কাছ থেকে গুড়িটা কেটে নিয়ে যাওয়া হয়, কিছু মাস বাদে ওই গুড়ির চারপাশ থেকে, আমরা বাংলা ভাষায় বলি ফরকি ছাড়া, ছোট ছোট দেখবে গাছের প্রথমে দুটো পাতা জন্মায় এবং সেখান থেকে ছোট ছোট ডাল জন্মায়। কবির মতে, কবি বলছেন যে উইল রাইস বেড়ে ওঠে, কার্ল গ্রিন টুইগস বাঁকানো সবুজ পল্লব, মিনিয়েচার বাউস, মিনিয়েচার মানে হচ্ছে খুব ছোট ছোট, হ্যাঁ, মিনিয়েচার কথার অর্থ হচ্ছে ছোট ছোট, বাউস মানে হচ্ছে ডালপালা। ওকে, তারপর বেড়ে ওঠে কি ছোট ছোট ডালপালা। ওকে, তারপর বেড়ে ওঠে হচ্ছে ছোট ছোট ডালপালা, মিনিয়েচার বাউস। হুইচ ইফ আনচেক, যদি সেটাকে চেক না করা হয়, অর্থাৎ যখন গাছটা একদম ছোট আছে সেই সময় যদি গাছটাকে না চেক করা হয়, উইল এক্সপ্যান্ড এগেইন, এক্সপ্যান্ড মানে হচ্ছে, এক্সপ্যান্ড মানে হচ্ছে বড় হওয়া, এক্সপ্যান্ড মানে হচ্ছে বড় হয়ে ওঠা, এক্সপ্যান্ড মানে হচ্ছে বড় হয়ে ওঠা,
হ্যাঁ, সেটা আবার কি করবে, বড় হয়ে উঠবে, এক্সপ্যান্ড হয়ে উঠবে, এবং সেটা বড় হয়ে উঠবে টু ফর্মার সাইজ। ফর্মার মানে হচ্ছে আগের, ফর্মার মানে হচ্ছে আগের, এবং সেটা কতটা বড় হয়ে উঠবে, সেটা আগের যে সাইজ ছিল সেই সাইজের মতো হয়ে উঠবে। দেখো খুব ইন্টারেস্টিংলি আমরা দেখছি কি, একটা গাছ সেটাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? কুপিয়ে কুপিয়ে একটা গাছকে কেটে নিয়ে যাওয়ার পরেও ওই রক্তাক্ত ছাল নিজে নিজে সেরে ওঠে, এবং কি হয়, মাটির খুব কাছ থেকে প্রথমে দুটো সবুজ পল্লবের জন্ম হয়, সেটা বাঁকানো পল্লব, এবং তারপর দুটো সবুজ পল্লবের জন্ম হওয়ার পর সেখানে ছোট ছোট ডালপালা জন্মায়। হ্যাঁ, প্রথমে তো দুটো সবুজ পল্লবের জন্ম হয়, তারপর সেখানে কি হয়, ডালপালার জন্ম হয়, মিনিয়েচার বাউস। কেমন ডালপালা? ছোট ছোট ডালপালার জন্ম হয়। তারপর সেই ডালপালাগুলোকে সেই সময় আনচেকড মানে হচ্ছে যদি সেই সময় চেক না করা। অ্যাকচুয়ালি চেক কথার অর্থ কি, যখনই ছোট ছোট ডালপালা হলো সেই সময় যদি ডালপালাগুলোকে ছেটে না দেওয়া হয়, কেটে না দেওয়া হয়, সেই ছোট ছোট ডালপালাগুলো কি হবে, এক্সপ্যান্ড এগেইন, আবার সেই ছোট ডালপালাগুলো বড় হবে, এবং বড় হয়ে উঠে কি হবে, টু ইটস ফর্মার সাইজ। যে একটা বড় মোটা গাছের গুড়িকে কাটা হয়েছে, ঠিক ওই রকম আবার একটা গুড়ি তৈরি হবে, ওই রকম আবার একটা বড় কাঠের গুড়ি তৈরি হবে, বা বড় গাছ ওই ছোট্ট একটা গাছ থেকে জন্ম নেবে। এইভাবেই একটা গাছকে কেটে দেওয়ার পরেও সে আবার নিজের জীবনটাকে রিভাইভ করবে, আবার বেঁচে উঠবে, এবং সে পুরনো আকার নেবে। এই পর্যন্ত কারো সমস্যা থাকলে আমায় বলো। ওকে সৌরভ, নো প্রবলেম। আর কোনো ওয়ার্ড বা কোনো কিছু রিলেটেড? কারণ এখান থেকে শর্ট কোশ্চেনের পরিমাণটা বেশি হবে, এক প্রশ্ন অনেকগুলো হবে। ওকে অভিজিৎ, আশিকা, কারো কোনো প্রবলেম নেই? ওকে, আমরা থার্ড স্ট্যান্ডাতে যাই, স্ট্যান্ডার 3। দেখো আগের স্ট্যান্ডারতে কি পড়লাম, একটা গাছ কেটে দেয়া হলো, তারপরেও, ওকে প্রীতম, সাহিল, শবনম, ওকে পরের প্যারাটা দেখো। আমরা দেখলাম কি, একটা গাছকে আগের প্যারাতে একটা গাছকে কেটে দেয়া হলো, কেটে দেওয়ার পরেও, একটা গাছকে কেটে দেওয়ার পরেও গাছটা কি করলো, আবার পুরনো আকার নিয়ে নিল। একটা গাছকে কেটে দেওয়া হলো এবং গাছটা তারপরেও কি করলো, আগের যে সাইজ ছিল পুরনো আকারটা নিয়ে নিল। এই প্যারা অর্থাৎ স্ট্যান্ডার 3 তে আমরা পড়বো কি, যে গাছটাকে কেটে দেওয়ার পরে সেটা তো সেরে উঠলেও মানুষ কি করে, তাকে ছাড়ে না। থার্ড স্ট্যান্ডাতে কিভাবে কবি বর্ণনা করেছেন, আলটিমেট আলটিমেটলি কিভাবে গাছকে হত্যা করা হয়। আলটিমেটলি মানে এমন কি করলে গাছটা নিজে নিজেও সেরে উঠতে পারবে না, কোন কোন স্টেপে গাছটাকে কাটলে তারপরেও গাছটাকে কখনো সেরে উঠতে পারবে না। খুব মারাত্মক এখানে কবি একটা দৃশ্যের বর্ণনা দিয়েছেন। তাই জন্য কবি প্রথমে বলছেন কি, নো, ওইভাবে হবে না। নো বলতে এখানে কি ইনডিরেক্ট করা হচ্ছে আগের প্যাসেজটা, যে ওইভাবে হবে না। দ্য রুট, রুট কথার অর্থ হচ্ছে মূল। রুট কথার অর্থ হচ্ছে মূল। দ্য রুট ইজ টু বি পুলড আউট। পুলড আউট মানে হচ্ছে টেনে তোলা। ওকে, পুলড আউট মানে হচ্ছে টেনে তোলা। গাছের যে রুট, গাছের যে মূল আছে, সেই মূলটাকে কি করতে হবে, টেনে উপরে তুলে আনতে হবে। ওকে, আউট অফ দা, কার থেকে, অ্যাঙ্কারিং আর্থ, আউট অফ দা অ্যাঙ্কারিং আর্থ। অ্যাঙ্কারিং মানে হচ্ছে নোঙর করা। ওকে, অ্যাঙ্কারিং মানে হচ্ছে নোঙর করা। অ্যাঙ্কারিং মানে হচ্ছে নোঙর করা। দেখবে মাছ নদীতে একটা নৌকা, মাছ নদীতে একটা নৌকা কি করে, নোঙর থাকে,
কি করে এই ওপর থেকে উম, একটা ভারী লোহার কিছু ফেলে এবং সেটা কি করে নিচের মাটি বা বালির সাথে আটকে গিয়ে কি করে মাঝ নদীতে নৌকাটা আটকে যায়। মাঝ নদীতে যখন নৌকাটা আটকে যায় তখন এখান থেকে নদীর লোকেরা মানে এই নদীর লোকেরা অর্থাৎ নৌকায় যারা থাকে তারা কি করে মাছ ধরে। অর্থাৎ একটা নৌকা, একটা গতিমান নৌকা যেমন মাঝ নদীতে আটকে পড়ে যায়, আটকে থাকে এক জায়গায়, ঠিক তেমনি মাটি কি করে ওই যে গাছ, ওই গাছকে আঁকড়ে ধরে রাখে। অ্যাঙ্কারিং মানে নোঙর করে রাখে। মাটি একটা গাছ কি করে একটা মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে এবং মাটিটাকে আঁকড়ে ধরার যে জায়গা, সেই জায়গা থেকেই কবির মতে মূল ধরে উপড়ে নিয়ে আসতে হবে। এবং গাছটা যদি বড় হয় কি করতে হবে, ছোট ছোট করতে হবে। তাই ইট ইজ টু বি রোপড। রোপ মানে হচ্ছে দড়ি দিয়ে বাঁধতে হবে গাছটাকে, দড়ি দিয়ে বাঁধতে হবে, টাইট, শক্ত করে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, এবার শক্ত করে বেঁধে গাছটাকে টেনে তুলে আনতে হবে। টেনে তুলে এনে কি করতে হবে, স্নাপড আউট। স্নাপড আউট মানে হচ্ছে মোচকে দেওয়া। স্নাপড আউট মানে হচ্ছে মোচকে দেওয়া এবং গাছটাকে টেনে তুলে কি করতে হবে, মুচকে দিতে হবে। আর পুলড আউট এবং মোচকানো যদি সম্ভব হয় এন্টায়ারলি, অথবা অথবা যদি এন্টায়ারলি মানে পুরোটাই, এন্টায়ারলি মানে হচ্ছে পুরোটাই, ওকে, পুরোটাই। মানে যদি গাছটা ছোট হয়, অ্যাজ অ্যান এক্সাম্পল, যদি ছোট গাছ হয় কবির মতে পুরোটাই কি হবে, টেনে উপরে নিয়ে চলে আসতে হবে গাছটাকে। পুলড আউট মানে হচ্ছে টেনে উপরে নিয়ে চলে আসতে হবে গাছটাকে। আর যদি গাছটা বড় হয় তাহলে কি করতে হবে, দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ছোট ছোট করে কেটে মোচকে গাছটাকে ছোট করে তারপর উপরে আনতে হবে। কোথা থেকে উপরে আনতে হবে, আউট অফ দ্য আর্থ কেভ। কেভ মানে হচ্ছে গুহা, পৃথিবীর গুহা। দেখবে যখনই একটা গাছকে কাটা হয় আগে তার চারপাশে গর্ত করে নেওয়া হয়, আর ওই গর্তটাকেই কবি ইনডাইরেক্টলি বলেছেন কি গুহা। অর্থাৎ কেভ বলা অর্থাৎ মাটির নিচ থেকে, মাটির তলা থেকে গাছটাকে উপরে তুলে আনতে হবে। অ্যান্ড এবং দ্য স্ট্রেংথ, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, ওকে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, এবং গাছের তখন সেই শক্তিটা এক্সপোজড, এক্সপোজড মানে হচ্ছে বাইরে আসা, ওকে। এবং তখনই গাছের যে শক্তি সেটা বাইরে আসবে, তখনই গাছের যে শক্তি সেটা সবার বাইরে চলে আসবে, সবার চোখের সামনে চলে আসবে। দ্য সোর্স, গাছের সেই শক্তির যে সোর্স, সোর্স মানে হচ্ছে কি উৎস। গাছের যে শক্তির উৎস সেটা কি হোয়াইট, সাদা, অ্যান্ড ওয়েট, ওয়েট মানে হচ্ছে ভিজে। হ্যাঁ, গাছের যে শক্তির উৎস সেটা হচ্ছে ভিজে, অর্থাৎ গাছের শক্তির উৎসটা কি আমরা বলবো কি গাছের মূল। হ্যাঁ, একদম মাটি ওপরালে কি হবে, গাছের একদম নিচের যে মূলটা থাকে আমরা কি দেখি সাদা থাকে এবং কি হয় একটু ভিজে থাকে। দ্য মোস্ট সেন্সিটিভ, সেন্সিটিভ কথার অর্থ হচ্ছে নমনীয়। হ্যাঁ, সেন্সিটিভ কথার অর্থ হচ্ছে নমনীয়, এবং এই পার্টটা কি হয় গাছের সব থেকে নমনীয় অংশ। ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে। ইনসাইড দ্য আর্থ, এবং এই অংশটাই বছরের পর বছর ধরে কি হয় মাটির ভিতরে লুকিয়ে থাকে। ইনসাইড দ্য আর্থ মানে হচ্ছে মাটির ভিতরে, এবং বছরের পর বছর ধরে এই গাছটা মাটির এই পার্টটা মাটির নিচে লুকিয়ে থাকে। ইনসাইড দ্য আর্থ মানে মাটির ভিতরে থাকা, ওকে, মাটির ভিতরে থাকা মানে হচ্ছে কি মাটির ভিতরে থাকে, এই হোয়াইট অ্যান্ড ওয়েট পার্টটা। অর্থাৎ এখানে গাছের মূলের কথা বলা হয়েছে, যে গাছের মূল এখানে বছরের পর বছর ধরে মাটির নিচে হিডেন থাকে। কেমন অবস্থায় থাকে, লুকোনো অবস্থায় থাকে। অর্থাৎ কবি বলছেন কি গাছের যে সেই শক্তির উৎস, সেই সাদা এবং ভিজে অংশ, অর্থাৎ গাছের মূলটাকে যদি উপরে না আনা হয় তাহলে গাছকে হত্যা করা যাবে না। সেই উৎসটা হচ্ছে সাদা এবং ভিজে এবং সবচেয়ে নমনীয়, সবচেয়ে নরম হয়, এবং সেই অংশটাই কি করতে হবে লুকিয়ে থাকে পৃথিবীর গভীরে, দ্যাট মিন্স মাটির নিচে। সেখান থেকে উপরে যদি টেনে আনা হয় তবেই একটা গাছকে সম্পূর্ণ হত্যা করা সম্ভব হবে। এই পার্টটা থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো।
ফার্স্ট ফোর লাইন, তাই তো? দেখো ফার্স্ট ফোর লাইন কি বলছেন কবি, যে নো দ্য রুট ইজ টু বি পুলড আউট, যে না গাছটার মূল শুদ্ধ উপরে নিয়ে চলে আসতে হবে, গাছটার যে মূল আছে মূলটাকে ধরে টেনে নিয়ে উপরে চলে আসতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, অ্যাঙ্কারিং আর্থ অর্থাৎ মূলটা মাটির নিচে, ওকে সৌরভ, মূলটা মাটির নিচে যেখানে আটকে রয়েছে সেই আটকে থাকা জায়গাটা থেকে গাছের মূলটাকে উপরে নিয়ে চলে আসতে হবে। হ্যাঁ, পুলড আউট মানে হচ্ছে টেনে তোলা, উপরে নিয়ে চলে আসতে হবে। এবং গাছটা যদি বড় হয় তখন কি করতে হবে, ইট ইজ টু বি রোপড, দড়ি দিয়ে বাঁধতে হবে টাইট, খুব শক্ত করে, দেন টেল পুলড আউট, তারপর টানতে হবে, স্নাপড আউট, টেনে তুলে অল্প অল্প করে সেটা মুচকে দিতে হবে। আর যদি গাছটা যদি ছোট হয় কি করতে হবে, পুলড আউট এন্টায়ারলি, দড়ি দিয়ে গাছটাকে পুরো টেনে উপরে তুলে আনতে হবে। থার্ড লাইন হচ্ছে আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, অ্যাঙ্কারিং আর্থ মানে হচ্ছে, অ্যাঙ্কার মানে হচ্ছে আটকে থাকা, হ্যাঁ ওকে রনিত, অ্যাঙ্কার মানে হচ্ছে আটকে থাকা, আর আর্থ মানে হচ্ছে পৃথিবীর গভীরে, হ্যাঁ মাটির গভীরে যেখানে গাছটা আটকে থাকে মানে নোংর করে রাখে, সেই জায়গাটার কথা এখানে বলা হয়েছে অ্যাঙ্কারিং আর্থ। ঠিক যেমন একটা অ্যাঙ্কার কথাটা ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি নদীর, যে নদীতে জাহাজ বা নৌকা যেভাবে আটকে থাকে সেটাকেই বলা হয় অ্যাঙ্কার, ঠিক তেমনি নদীর বুকে নৌকা যেমন আটকে থাকে এক জায়গায়, ঠিক তেমনি পৃথিবীর বুকে গাছ ও মাটির সাথে আটকে থাকে। এই আটকে থাকা ব্যাপারটাকে কবি বোঝাতে গিয়ে অ্যাঙ্কার শব্দটা এনেছেন, দ্যাট মিনস নোংর করা। আর কারো? ওকে ভাবলাম আর কারো সমস্যা, তাহলে নেক্সট প্যারায় যাই। ওকে, তাহলে এবার চলো নেক্সট প্যারা। নেক্সট অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল প্যারা, স্ট্যানজা 4। দেখো স্ট্যানজা 4-এ কবি একদম গাছের শেষ সমাপ্তির দৃশ্যকে তুলে ধরেছেন, গাছের পুরো সমাপ্তির দৃশ্যকে তুলে ধরেছেন ইন দ্য সেন্স, আমরা আগের স্ট্যানজাতে পড়লাম একটা গাছকে মেরে তো ফেলা হলো, কিন্তু মেরে ফেলা হলেও গাছটাকে কেটে ফেলা হলেও আমরা মানুষ গাছটাকে ছেড়ে দিই না, আমরা কি করি, গাছটাকে মেরে ফেলেও গাছটার উপর আরো অত্যাচার করি কবির ভাষায়, এবং সেই অত্যাচারের দৃশ্যটাই লাস্ট এবং ফাইনাল স্ট্যানজা কবি তুলে ধরেছেন। লাস্ট স্ট্যানজাতে অর্থাৎ ফাইনাল স্ট্যানজাতে কবি বলেছেন সেই দৃশ্যটা যেখানে মানুষের, এখানে একটা প্রশ্ন আসে আমি বলেই দিই, সেটা হচ্ছে ম্যানস ক্রুয়েলটি, ম্যানস ক্রুয়েলটি অ্যান্ড ভায়োলেন্স টু নেচার, অর্থাৎ মানুষ যে প্রকৃতির উপর একটা হিংস্র এবং নৃশংস অত্যাচার করছে সেই যে দৃশ্যটা লাস্ট লাইনে একদম ডিরেক্টলি তুলে দেওয়া হয়, লাস্ট লাইনে একদম তার পুরো প্রতিচ্ছবি অঙ্কন করা হয়, যেখানে কবি বলেন যে একটা গাছ আলটিমেটলি কিভাবে সাফার করে, ভোগে মানুষের জন্য। বলছে দেন দ্য ম্যাটার, ম্যাটার মানে বিষয়, ওকে, বলছে দেন দ্য ম্যাটার মানে এরপরে আরো কিছু বাকি থাকে, হ্যাঁ তার দেন দ্য ম্যাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার তারপরের যে বিষয়, তারপরের যে বিষয় সেটা কি, স্কর্চিং অফ এ স্কর্চিং অ্যান্ড চকিং, ভালো করে ওয়ার্ড গুলো মনে রাখবে। স্কর্চিং মানে হচ্ছে, স্কর্চিং মানে হচ্ছে আগুনে ঝলসানো, হ্যাঁ আগুনে ঝলসানো, ওকে। চকিং মানে হচ্ছে শ্বাসরুদ্ধ,
ওকে, চকিং মানে হচ্ছে শ্বাসরুদ্ধ। ইন সান অ্যান্ড এয়ার, অর্থাৎ এর পরের যে বিষয়টা কবি বলছেন সেটা হচ্ছে স্কর্চিং। দেখো এখানে স্কর্চিং এর সঙ্গে সান সংযুক্ত আর চকিং এর সঙ্গে বাতাস সংযুক্ত। অর্থাৎ সূর্যের আলোয় প্রথমে গাছটাকে কি করা হয়, ওই গাছ কেটে নেওয়ার পরে গাছের যে গুড়ি থাকে সেই গুড়িগুলোকে কি করা হয়, ঝলসে নেওয়া হয়। আমরা কি করি, একটা গাছকে হত্যা করার পরেই কি, গাছটাকে কেটে আনার পরেই গাছটাকে কিন্তু তক্তা বানানোর জন্য বা ব্যবহার করার জন্য আমরা কিন্তু কখনোই গাছটা ফাড়াই করতে নিয়ে যাই না। আমরা কি করি, কিছুদিন খোলা আকাশের নিচে গাছের গুড়িটাকে ফেলে রাখি। কেন, এটারই যুক্তি দিয়েছেন কবি এবং বলছেন ফেলে রেখে সূর্যের আলোয় গাছটাকে ঝলসে নিই এবং বাতাসে গাছটাকে শ্বাসরুদ্ধ করে নিই। শ্বাসরুদ্ধ করার অর্থ হচ্ছে গাছটার যে ভেতরে রস আছে, গাছটার যে ভেতরে প্রাণ আছে, সে প্রাণটাকে পুরোপুরি আটকে দম বন্ধ করে গাছটাকে শেষ করে ফেলি। তারপরে কবি বলছেন ব্রাউনিং। ব্রাউনিং কথার অর্থ হচ্ছে বাদামি। তখন গাছটাকে কি করা হয়, বাদামি করা হয়, বাদামি করা হয়। তারপরে কি হয়, বাদামি হলেই গাছটা শক্ত, হার্ডেনিং মানে হচ্ছে শক্ত করা হয়, শক্ত করা হয়। দেন টুইস্টিং, টুইস্টিং মানে হচ্ছে মোচড়ানো হয়, গাছটাকে মোচড়ানো হয়। অ্যান্ড দেন ফাইনালি কি হয়, উইদারিং। উইদারিং কথার অর্থ হচ্ছে কি, বর্ণহীন, মুচড়ে এবং বলতে পারো কি খোলস ছাড়া হয় বা ধ্বংস করা হয়। ওকে, উইদারিং ধ্বংস, অ্যাকচুয়ালি উইদারিং মানে ব্যাপারটা বোঝাচ্ছে কবিতা থেকে। দেখো অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপরেই এটা শেষ হয়। দেখো কবি তো প্রথমেই বললেন কি, যে এর পরে গাছটাকে হত্যা করার পরেও একটা বিষয় ডিরেক্টলি বা ইনডিরেক্টলি থেকে যায়। বিষয়টা হলো এই যে প্রথমে গাছটাকে সূর্যের আলোয়, দ্য সান, সূর্যের আলোয় স্কর্চিং ঝলসে নেওয়া হয়। তারপরে কি হয়, বাতাসে সেটাকে শ্বাসরুদ্ধ করে ফেলা হয়। তারপরে কি হয়, সেটাকে বাদামি করা হয় গাছটাকে। দেখো গাছ অনেকদিন, গাছ একটা গাছের গুড়িকে তুমি যদি অনেকদিন একটা গাছের গুড়িকে বাইরে রেখে দাও, একটা গাছের গুড়িকে রেখে দাও, এই গাছের যে কালার, এই গাছের যে কালার, গুড়ির কালার হয়ে যাবে, সেটা কিন্তু হয়ে যাবে বাদামি। যখনই একটা গাছের গুড়ির রং বাদামি হবে তখনই আমরা কি করি, গাছটাকে গিয়ে ফাড়াই করে তক্তা বানিয়ে আনি। যখনই বাদামি হয়ে যায় তখন গাছটাকে আমরা কি ধরে নিই, গাছটা শক্ত হয়ে যায়। যখনই একটা গাছের কালার বাদামি হয়ে যায় তখনই গাছটা শক্ত হয়ে যায়, এবং শক্ত হয়ে গেলে কি হবে, গাছের উপরের যে ছাল সেটা কি হয়, মুচড়ে যায়, ছালগুলোতে কি হয়, ভাঁজ ধরে। টুইস্টিং মানে মোচড়ানো, কথার অর্থ হচ্ছে গাছটা ভাঁজ ধরে, এবং গাছটায় যখন ভাঁজ ধরে দেন উইদারিং। উইদারিং মানে হয়, দেখবে গাছের যে ছাল থাকে সেই ছালটা আপনা আপনি খুলে পড়ে যাচ্ছে, আপনা আপনি গাছের ছালটা খুলে যাওয়াটাকে, সেই খুলে যাওয়াটাকেই কবি এখানে বর্ণনা করেছেন কি বলে, উইদারিং বলে। অ্যান্ড দেন, এবং গাছের ছালটা যখন আপনা আপনি খুলে আসে তখন কি হয়, ইট ইজ ডান, এটি সম্ভব হয়। ইট ইজ মানে হচ্ছে কিল, একটা গাছের হত্যা কি হয়, ডান, শেষ হয়। যখন গাছের খোলসটা, গাছের ছালটা আপনা আপনি খুলে পড়ে যায় তখন গাছের হত্যাটা সম্পূর্ণ হয়। আমায় বলো যদি কারোর প্রশ্ন থাকে। রনিত বলেছে স্যার ফোর লাইনটা একটু, ফোর লাইন হচ্ছে যে ব্রাউনিং হার্ডেনিং। ব্রাউনিং মানে হচ্ছে প্রথমে তো সানের সঙ্গে স্কর্চিং, সূর্যের আলো কি হয়, ঝলসে নেয়, এবং বাতাস কি হয়, শ্বাসরুদ্ধ করে নেয়। এটুক তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার। যখন ঝলসে নিয়ে শ্বাসরুদ্ধ করা হলো তখন পরের স্টেপে কি হয়ে গেল, ঝলসানো এবং শ্বাসরুদ্ধ হওয়ার পর গাছের কালারটা অটোমেটিক্যালি, গাছের গুড়ির কালারটা হয়ে যাবে কি, ব্রাউনিং। গাছের গুড়ির অটোমেটিক কালার হয়ে যাবে কি, বাদামি।
যখন গাছের কালারটা বাদামি হবে তখনই স্টেপ বাই স্টেপ নামতে হবে। বাদামি হয়ে যাওয়ার পরেই গাছটা কি হয়ে যাবে, শক্ত হবে, এবং গাছটা শক্ত হয়ে যাওয়ার পরে কি হবে, গাছটায় টুইস্টিং হবে, মোচড় হবে, মানে গাছের যে ছাল থাকে সেই ছালটা ধীরে ধীরে কি হবে, ভাঁজ পড়বে, ছেড়ে দেওয়ার মতো ভাব হবে, এবং ছেড়ে দেওয়ার পরে আলটিমেটলি ছেড়ে দেওয়ার লাস্ট পজিশন আসবে উইদারিং, যখন গাছের যে খোলস সেটা আপনা আপনি খুলে পড়ে যাবে, এবং কবির মতে তখনই একটা গাছকে আলটিমেটলি ধ্বংস করা বা শেষ করা বা হত্যা করা সম্ভবপর হবে। যদি কারো সমস্যা থাকে বলো। কারো কোনো সমস্যা থাকলে বলো। ওকে, কারো কোনো সমস্যা নেই তাহলে, তাই তো, মোটামুটি ধরে নিলাম। তাহলে দেখো, যারা মোবাইলে করছো না তারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। যারা মোবাইলে করছো তারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, টোটালটার বাংলা আছে এখানে। একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বলো। ভালো বোঝা যাচ্ছে না, না? ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো ওখানে ছবিটা। ওকে, নিয়েছিস? ঠিক আছে, আমি দিয়ে দেবো ওখানে গ্রুপে এটা। দেখো, তার মানে কি, আমাদের আজকে চারটে কবিতা শেষ হলো। এরপরে আমাদের আর কোনো কবিতা মোটামুটি বাকি নেই। আমাদের আজকে চারটে কবিতা শেষ হলো। আমরা কি করব, নেক্সট দিন অর্থাৎ টুয়েসডে নেক্সট টুয়েসডেতে আমরা টোটাল চারটে পোয়েমের উপর এমসিকিউ টেস্ট নেব। হ্যাঁ, এমসিকিউ এর অপশন টেস্ট নেব, অর্থাৎ আমি এখানে এমসিকিউ দেব, নিজেরা আনসারগুলো বলবে, এবং তাতে যতটা নাম্বার আসবে সেটাই তোমাদের, এই যে চারটে কবিতা পড়লাম, এই চারটে কবিতার জাস্টিফাই হবে যে কতটা ইনফ্লুয়েন্সলি তোমরা কবিতাটা বুঝেছো। এবং সেখানে আমি 100 কোশ্চেন রাখার চেষ্টা করছি, 80 to 100 কোশ্চেন রাখার চেষ্টা করছি, যাতে পার্সেন্টাইল করতে সুবিধা হয়। ওকে, যাতে পার্সেন্টাইল করতে সুবিধা হয়, 80 to 100 কোশ্চেনের উপর আমরা টেস্ট নেবো নেক্সট নেক্সট মঙ্গলবার। ওকে,
বোঝা গেছে? ওকে, তাহলে আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন বা কোনো কোয়েরি থাকলে বল। যদি না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। ওকে, আচ্ছা, ওকে, তাহলে কোনো ধরে নিলাম কারো কোনো ওই জায়গায় অসুবিধা নেই। পরের দিন তাহলে আমরা টেস্ট করব।